আলাইকুম। আজকে আমরা শুরু করব কমপ্লিয়েন্স অফ দ্য লাং। কমপ্লিয়েন্স মিন্স লাংসের এক্সপান্ড হওয়ার ক্যাপাবিলিটি। ট্রান্সপালমোনারি প্রেশার চেঞ্জের সাথে এই যে লাংসের এক্সপান্ড হওয়ার ক্যাপাবিলিটিটা বাড়ে বা এক্সপানশনটা বাড়ে, এটাকে বলা হবে কমপ্লিয়েন্স অফ দ্য লাং। এখন কথা হচ্ছে ট্রান্সপালমোনারি প্রেশার ইনক্রিজ করার সাথে সাথে কেন এক্সপান্ড করার ক্যাপাবিলিটিটা বাড়বে। প্রথমত ট্রান্সপালমোনারি প্রেশারটা কি, প্লুরাল প্রেশার এবং অ্যালভিউলার প্রেশারের মধ্যে ডিফারেন্স। এবার আমরা একটু ছোটোবেলার কথা মনে করি, আমরা পড়েছিলাম না বাতাস উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হবে এবং এই দুই অঞ্চলের মধ্যে চাপের পার্থক্য যত বেশি হবে বাতাস কিন্তু তত জোরে প্রবাহিত হবে। বা ব্যাপনের কথায় যদি আমরা বলি, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের অঞ্চলের দিকে যাবে এবং ঘনত্বের পার্থক্য যত বেশি হবে ব্যাপনের পরিমাণটা কিন্তু তত বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। সেম কথাই প্লুরাল প্রেশারটা যদি আমাদের বেড়ে যায় তাহলে অ্যালভিউলাই এবং প্লুরাল প্রেশারের মধ্যে ডিফারেন্সটা বৃদ্ধি পাবে। তার মানে কি, এই যে ভিসারাল প্লুরাটা থাকবে সেটা লাংসকে আরও জোরে টান দিয়ে এক্সপান্ড করে দিবে। অ্যাজ নর্মালি ইন্সপিরেশনের সময় প্লুরাল প্রেশার কত যাচ্ছে, -7.5 সেন্টিমিটার অফ ওয়াটার, এটা যদি -20 সেন্টিমিটার অফ ওয়াটারে চলে যায়, সে অবভিয়াসলি লাংসকে আরও জোরে টান দিয়ে এক্সপান্ড করে দিবে। দ্যাট ইজ দ্য কমপ্লিয়েন্স অফ দ্য লাং। নর্মাল লাং কমপ্লিয়েন্স কত, 200 মিলিলিটার অফ এয়ার পার সেন্টিমিটার অফ ওয়াটার ট্রান্সপালমোনারি প্রেশার, অর্থাৎ 1 সেন্টিমিটার অফ ওয়াটার ট্রান্সপালমোনারি প্রেশার বৃদ্ধি পেলে লাংসের আয়তন 200 মিলিলিটার বৃদ্ধি পায়। এবারে আসি কমপ্লিয়েন্স ডায়াগ্রাম সম্পর্কে। প্রথম গ্রাফটা যদি আমরা দেখি, এখানে মেইনলি প্লুরাল প্রেশার চেঞ্জের সাথে সাথে আমাদের লাং ভলিউমটা কত বৃদ্ধি পায় সেটা দেখানো হয়েছে। এখানে -5 থেকে যখন -6-এ যাচ্ছে, দ্যাট মিনস নর্মাল ইন্সপিরেশনের কথা যদি বলি, আমাদের লাং ভলিউম কিন্তু প্রায় 0.5 লিটারের কাছাকাছি চলে যাচ্ছে এবং সে অনুযায়ী আমরা যদি গ্রাফটা আঁকাইতে থাকি, লাইক এটা যদি -10-20-তে যেত, তার মানে এই গ্রাফটা আরও উঁচা হয়ে যেত, অর্থাৎ লাংস আরও বেশি পরিমাণে এখানে এক্সপান্ড হয়েছে এবং এখন এই কার্ভটার মাঝে ডিফারেন্সটা এতটুকু। দ্যাট মিনস এটা কি বুঝাইছে, এটা তো আমাদের হচ্ছে লাং ভলিউমটা চেঞ্জের কথা বলেছে, তাই না, কতটুকু পার্থক্য হচ্ছে আর কি। এটা তখন কার্ভটা কি আরও বড় হয়ে যেত। দ্যাট ইজ দ্য কমপ্লিয়েন্স অফ দ্য লাং। এরপর এক্সপিরেশনের সময় কি হচ্ছে, আবার সেই লাং ভলিউমটা কমতে কমতে কিন্তু সেটা হচ্ছে 0-তে চলে যাচ্ছে। আরেকটা ব্যাপার একটু খেয়াল করার মতো, এখন -4 সেন্টিমিটার অফ ওয়াটারে যখন যাচ্ছে তখন লাং ভলিউম 0 হয়ে যাচ্ছে, বাট আমাদের প্লুরাল প্রেশার কি কখনো এত কম থাকে না, কিন্তু আমাদের প্লুরাল প্রেশার কত থাকে, -5 সেন্টিমিটার অফ ওয়াটার, অর্থাৎ আমাদের লাং ভলিউম কখনোই কিন্তু 0 হতে দেয় না। তাহলে কি হয়ে যাবে, লাংস কিন্তু টোটালি কলাপস হয়ে যাবে। এবারে আমরা একটু পাশের ছবিটা দেখব। পাশের ছবিটাতে স্যালাইন ফিল্ড অবস্থায় লাংসের কলাপসের অবস্থা এরকম, অর্থাৎ স্যালাইন ফিল্ড যখন থাকতেছে তখন আমাদের প্রেশার বাড়া সত্ত্বেও কিন্তু প্রেশার খুব অল্প পরিমাণ বাড়লেও ভলিউম খুব দ্রুত বেড়ে যাচ্ছে এবং খুব দ্রুত কমে যাচ্ছে। এবারে দেখো, অর্থাৎ তুমি যদি তোমার যখন নিঃশ্বাস নিতে অনেক বেশি পরিমাণে কষ্ট হবে, অর্থাৎ তুমি জাস্ট লাংসটাকে একটুখানি এক্সপান্ড করছো, এক্সপান্ড করার সাথে সাথে তোমার এক্সপিরেশন হয়ে যাচ্ছে, খুব দ্রুত জিনিসটা হয়ে যাচ্ছে। আর এখানে দেখো সুন্দর মতো অল্প একটু প্রেশার বাড়তেছে, তার সাথে একটা লাং ভলিউমটাও বাড়তেছে। এই জিনিসটার ব্যাপারটার কাহিনীটা কি, প্রথমত আমাদের লাংসকে কোলাপস করার জন্য 2 ধরনের ফোর্স কাজ করে। নাম্বার 1, ইলাস্টিক ফোর্স অফ দ্য লাং টিস্যু, দ্যাট মিনস লাংসের নিজের, এবং ইলাস্টিক ফোর্স caused by the surface tension of the fluid that line the inside wall of the alveoli and lung air space. অ্যালভিউলাইয়ের মধ্যে যে ফ্লুইডটা থাকতেছে সেই ফ্লুইডের সারফেস টেনশন জিনিসটা কি, এই যে আমাদের পানির কণা এক একটা ফোঁটা আকারে পতিত হয়, এটা কিসের জন্য হয়, সারফেস টেনশনের জন্য হয়ে থাকে। অর্থাৎ এরাও কি করতে চায়, কলাপস করতে চায়, তাই তো। তাহলে এখন আমাদের লাংসে অ্যাকচুয়ালি কি ঘটে, আশা করি সবার সারফেক্টেন্ট নামক একটা সাবস্টেন্সের কথা মনে আছে এবং রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমের কথা খেয়াল আছে। 7 মাস বয়স বা 24 সপ্তাহ বয়সে কিন্তু আর কি 24 সপ্তাহ বয়সে লাংস থেকে সারফেক্টেন্ট সিক্রেশনটা শুরু হয় এবং তার আগে যদি কোনো বেবি বার্থ নেয় তখন আমরা তাকে কি বলে থাকি, 28 সপ্তাহ বয়সে, তখন আমরা তাকে কি বলে থাকি, প্রিম্যাচিউর বেবি, এবং তাদের রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, অর্থাৎ তার রেসপিরেশন শ্বাস প্রশ্বাস গ্রহণে অসুবিধা হয়।
কারণটা কি? কারণ হচ্ছে তখন তার লাংসের মধ্যে অনলি লাংসকে কলাপস করার মতো ফোর্স কাজ করে, এইটার এগেনস্টে হেল্প করার মতো কোনো ফোর্স কাজ করে না। একমাত্র এই যে নিজে যে কষ্ট করে নিজের টেনে নিঃশ্বাসটা নিচ্ছি সেইটা শুধুমাত্র কাজ করে, যার ফলে আমাদের যদি প্রত্যেকটা সময় এই লাংসের ইলাস্টিক ফোর্সগুলোর এগেনস্টে কাজ করা লাগতো তাহলে আমাদের ঠিক কতটা কষ্ট হতো। তারপরে মেইন কথা হচ্ছে এই যে ইলাস্টিক যে ফোর্সটা সেটা মেইনলি 1/3 অফ দ্য টোটাল লাং ইলাস্টিসিটি এবং বাকি 2/3 এই সারফেস টেনশনের জন্য হয়ে থাকে, লাংসের কলাপসিং যে টেন্ডেন্সিটা। তাহলে আমাদের কতটা কষ্ট হইতো, এই কষ্টটা কমানোর জন্য আল্লাহ তাআলা আমাদের লাংসের মধ্যে সারফেক্টেন্ট নামক একটা সাবস্টেন্স দিয়ে দিয়েছে। সেটা কি করে? এই সারফেস টেনশনটাকে কমায় দেয়। এই সারফেস টেনশনটাকে কমায় দেওয়ার ফলে আমরা ইজিলি শ্বাস প্রশ্বাস নিতে পারি আর কি, অর্থাৎ আমার লাংসটা ইজিলি এক্সপান্ড হতে পারে এবং আর কলাপস তো এমনিতেই ক্যাপাবিলিটির মধ্যে হবে। যখন এই যে স্যালাইন ফিল্ড স্টেটে থাকতেছে তখন ব্যাপারটা কি ঘটতেছে, তখন অ্যাকচুয়ালি এখানে এই সারফেস টেনশন যে 2 নম্বর যে ফোর্সটা সেটা কোনো কারণে কাজই করে নাই, জাস্ট ইলাস্টিক ফোর্সটা কাজ করছে। তাই প্রেশারের পার্থক্য কম হইলেও লাংসটা ইজিলি এক্সপান্ড করছে, ইজিলি কোলাপস করে গেছে। বাট এয়ারফিল্ড যে লাংটা সেখানে কি হচ্ছে, সারফেস টেনশন কাজ করায় আমার কিন্তু প্রেশারের চেঞ্জটা বেশি পরিমাণে হওয়া লাগতেছে। আর যদি এইখানে মানে এয়ারফিল্ড ঠিক আছে, বাট আমাদের যদি সারফেক্টেন্ট না থাকতো তখন কিন্তু আমাদের এইটুকু লাংয়ের ভলিউম বা লাংকে এক্সপান্ড করতে আমার এই প্রেশারের পার্থক্য অনেক বেশি লাগতো, অর্থাৎ তখন আমাদের গ্রাফটা এইরকম হয়ে যেত। দ্যাট মিনস আরও বেশি পরিমাণে সোয়ানো হয়ে যাইতো আর কি, যে প্রেশারের ডিফারেন্সটা আমার আরও অনেক বেশি করতে হচ্ছে। তাহলে যে জিনিসটা আমাদের এত বড় হেল্প করতেছে, আমাদের সারফেস টেনশনকে কমাইতে হেল্প করতেছে, সেই জিনিসটা সম্পর্কে একটু জানি। সারফেক্টেন্ট যেটা আসে টাইপ 2 অ্যালভিওলার এপিথেলিয়াল সেল থেকে, এবং এই এপিথেলিয়াল সেল থেকে যে জিনিসটা সিক্রেশন এটা মেইনলি কী দিয়ে তৈরি, মেইনলি এটা একটা লিপোপ্রোটিন টাইপের। এটার মধ্যে ফসফোলিপিডস, প্রোটিনস, আয়ন্স থাকতেছে, এবং কোন ফসফোলিপিডটা থাকে, ডাইপালমিটয়েল ফসফাটাইডিল কোলিন আর কি, সারফেক্টেন্ট অ্যাপোপ্রোটিনস অ্যান্ড ক্যালসিয়াম আয়ন থেকে থাকে। আচ্ছা, এখানে রেইন ড্রপ সম্পর্কে কি বলেছে, যে বলছিলাম না বৃষ্টির ফোঁটাটা নিজেকে কন্ট্রাক্টেড স্টেটে রাখতে চায়। সো অ্যালভিউলার ওখানে যে ওয়াটারগুলো থাকে তারাও কিন্তু অ্যালভিউলাকে কন্ট্রাক্ট করতে চায়, বাট এই সারফেক্টেন্টটা কিন্তু সেই সারফেস টেনশনটাকে কমায় দেয়। এবং ঠিক কতটা কমায় এটার একটা এক্সাম্পল দেখো, যদি আমাদের নর্মাল যখন আমাদের সারফেক্টেন্ট থাকে তখন আমাদের এই যে জাস্ট প্রেশারটা আর কি, তখন সেই প্রেশারটা থাকে কত, জাস্ট 4 সেন্টিমিটার অফ ওয়াটার। বাট এখানে যদি সারফেক্টেন্ট না থাকতো তখন প্রেশার হয়ে যেত 18 সেন্টিমিটার অফ ওয়াটার প্রেশার। অর্থাৎ তাহলে আমার ট্রান্সপালমোনারি প্রেশার কতখানি চেঞ্জ হওয়া লাগতো, আমার লাংসটাকে এক্সপান্ড করার জন্য আমার ঠিক কতখানি কষ্ট করা লাগতো। এখন কিন্তু আমার এই যে কষ্ট নিজে নিঃশ্বাস প্রশ্বাসটা নিতে হচ্ছে সেটার অর্ধেকটা কাজ কিন্তু সারফেক্টেন্ট করে দিতেছে। তারপরে যেটা বলেছে যে কমপ্লিয়েন্স অফ দ্য থোরাক্স অ্যান্ড লাংস টুগেদার, চেস্ট কেজও কিন্তু আমাদের এই লাংসের এক্সপানশনে হেল্প করে থাকে। এখানে এটাই বলা হয়েছে, আমরা যে চেস্ট কেজের বাইরে লাংসকে ইনফ্লেট করতে চাই তখন কিন্তু আমাদের দ্বিগুণ বেশি পরিমাণে প্রেশার লাগতো, অর্থাৎ আমাদের চেস্ট ক্যাভিটিটাও হেল্প করে থাকে। এই ছিল মোটামুটি লাংসের কমপ্লিয়েন্স সম্পর্কে। ধন্যবাদ সবাইকে।